শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী নেক্রোনমিকন। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প উদ্দীপ্ত চৌধুরীর কাহিনী নেক্রোনমিকন। ও যে শুনতে পাচ্ছ কান্নার আওয়াজ? আমি বলেছিলাম নীলাভ, এখানে এমন কিছু রয়েছে যা অতি প্রাকৃত, যা অস্বাভাবিক। এত দূর এভাবে আসাটা আমাদের উচিত হয়নি। কাম ডাউন শ্রুতি, কাম ডাউন। আমরা যা করছি সবই আমাদের একমাত্র ছেলের জন্য। সে যে আমাদের অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, আমিও চাই সে ফিরে আসুক, কিন্তু এইভাবে না 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 নীলাভ, মৃত ব্যক্তি শরীরে প্রাণের সঞ্চার করে তাকে মৃত্যুর পর ফিরিয়ে আনাটা কি সত্যি সম্ভব? সত্যি কি আমাদের ছোট্ট সোনা, আমাদের 10 বছরের ছেলে প্রীতম, সে কি মৃত্যুর দ্বার থেকে আবারও জীবনের পথে ফিরে আসতে পারে? তুমি বলো, পারে? এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব না নীলাভ, এটা সম্ভব নয়। সম্ভব শ্রুতি, সবই সম্ভব। আমি প্রাচীন পুঁথিতে পড়েছি নেক্রোনমিকন। এই বইটি শত শত খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে দিয়েছে তারা এই পৃথিবীর বুকে। আজও যে শয়তানের প্রতিনিধিরা এর প্রতিটি অংশকে রক্ষা করে চলেছে। প্লিজ বিলিভ মি শ্রুতি, আমার উপর একটু বিশ্বাস রাখ। কিন্তু এখন এখান থেকে আমরা উদ্ধার পাবো কিভাবে নীলাভ? এই যে বিরাট পরিত্যক্ত তামার খনি যা বহু বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, তার থেকে কি আদৌ মুক্তি সম্ভব? শ্রুতি, বর্তমানে আমরা সমতল ভূমির থেকে মাটির ঠিক 5000 ফুট নিচে রয়েছে। আজ থেকে 30 বছর আগে এক দুর্ঘটনায় এখানকার সমস্ত শ্রমিকরা মাটির তলায় চাপা পড়ে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। বলা হয় তারপর থেকে তাদের প্রেত শরীর এখানেই মুক্তির আশায় ছটফট করতে থাকে। এই নেক্রোনমিকন নামের অভিশপ্ত বইটির কয়েকটি বিশেষ পাতা এই মাটির তলায় আজও চাপা পড়ে রয়েছে। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট শ্রুতি। মাথায় রাখো, এই ঘাটশিলায় আমরা আমাদের ছেলের শ্রাদ্ধ শান্তি করতে আসিনি, এসেছি তাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু নীলাভ, ওই কান্নাগুলো, ওগুলো কি মিথ্যে? এতক্ষণ ধরে অক্সিজেন মাস্ক ছাড়া কথা বলতে বেশ কষ্ট হচ্ছিল দুজনের। পিঠে লাগানো অক্সিজেন গ্যাস সিলিন্ডারের ইন্ডিকেটর জানান দিচ্ছে হাতে সময় বড় কম। তাদের পাশে পড়ে রয়েছে একটা বড় সুটকেস। সুটকেসটার জিপার আধ খোলা, সেখান থেকে বেরিয়ে এসেছে একটা ছোট্ট হাতের খানিকটা অংশ। কান্নার আওয়াজ ক্রমাগত বেড়েই চলেছে। তামার খনির স্যাঁতস্যাঁতে পিচ্ছিল দেওয়ালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে। জং ধরা সুপ্রাচীন লিফটটিও এখনো ঠায় দাঁড়িয়ে রয়েছে। এত বছর বাদেও সেটি কার্যক্ষম হারায়নি মোটেই। তাদের কানে আসছে সুপ্রাচীন ডায়নামোর এক টানা ঘর ঘর শব্দ। তবে সেটা আর কতক্ষণ চলবে বলা মুশকিল। মাটি থেকে 5000 ফুট ওপরে তখন প্রবল বেগে বজ্র বিদ্যুৎ সহ ঝরে পড়ছে বৃষ্টির জল। তবে তার শব্দ মাটির নিচে থাকা মানুষগুলোর কান অবধি মোটেই পৌঁছচ্ছে না। লম্বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে গেছে পায়ে চলা পথ। দেওয়ালগুলোতে এখনও লেগে রয়েছে শাবলের ক্ষত। জড় বস্তুরও বোধহয় যন্ত্রণা হয়
তাদেরও ব্যথা অনুভূত হয়। পার্থক্য একটাই যে তারা মুখে প্রকাশ করতে পারে না। ঠিক যেভাবে তাদের পায়ের কাছে পড়ে থাকা সুটকেস বন্দি একটি লাশ তার মাথাটা একদিকে থ্যাতলানো অবস্থায় কাত হয়ে রয়েছে, মাথায় জড়ানো সাদা ব্যান্ডেজে জমে রয়েছে কালো জমাট বাঁধা রক্ত, নিষ্প্রাণ চোখ দুটোতে জীবনের চিহ্ন মাত্র নেই। গুমড়ে ওঠা কান্নার দমক ধীরে ধীরে বেড়েই চলেছে। খনির স্যাঁতস্যাঁতে দেওয়ালে ধাক্কা খেতে খেতে সেটি বারংবার প্রতিধ্বনিত হতে হতে তাদের কানে এসে ঠেকছে। হাতের ইশারায় শ্রুতিকে তার মুখে অক্সিজেনের মাস্কটা পরে নিতে বলল নীলাভ। কোথায় যেন মাটিতে জমে থাকা জলের ওপরে মাথার ওপর থেকে টপ টপ শব্দ করে ফোঁটা ফোঁটা জল পড়ে চলেছে। সুড়ঙ্গের মধ্যে গুমড়ে ওঠা কান্নার দমকের সাথে মিলিয়ে যাচ্ছে সেই আওয়াজ। এত জটিলতার মধ্যেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল শ্রুতির, জল পড়ে পাতা নড়ে। তবে এখানে জল পড়ছে ঠিকই, কিন্তু পাতা না না না। এই যে মৃত্যুপুরী, আজ থেকে ৩০ বছর আগে প্রায় ৪০০ জন শ্রমিকের একটি দল খনন কার্যের সময় ধস নেমে মাটির তলায় চাপা পড়ে মারা গিয়েছিল। এই যে সাক্ষাৎ মৃত্যুপুরী। মাটির নিচে শাবলের আঘাতে ঝরে পড়েছিল মাটির স্তূপ। হু হু করে জল ঢুকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাদেরও যে পরিবার ছিল, পরিজন ছিল। সরকার পক্ষের তরফ থেকে প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল বটে, তবে টাকার বিনিময়ে কি আর প্রাণ ফেরানো যায়? মৃত শরীরে প্রাণের সঞ্চার, কথাটা বড়ই আশ্চর্য, তাই না? আসলে টাকার বিনিময়ে প্রাণ ফেরানো না গেলেও এই ঘাটশিলায় একটি জনশ্রুতি প্রচলিত আছে। এমন এক দুর্ঘটনায় পড়ে এখানকার এক শ্রমিক, যার নাম ছিল অরুণ মুন্ডা, তার স্ত্রী বিলাসী মুন্ডা স্বামীর প্রাণ ফেরানোর তাগিদে এই খনির ভেতর নেমেছিল। তবে তার সাথে নেক্রোনমিকনের যোগাযোগ বড়ই অদ্ভুত। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এই নেক্রোনমিকনের অনুরূপ এক সুপ্রাচীন পুঁথি বর্তমান। জিনিসটা অনেকটা এনসাইক্লোপিডিয়ার মতোই, তবে সেখানে পৃথিবীর বিভিন্ন অভিশপ্ত পুঁথির বিবরণী নথিভুক্ত রয়েছে। প্যারাসাইকোলজি নিয়ে যারা রিসার্চ করেন তাদের জন্য এই বইটি কোনো ধর্মগ্রন্থের থেকে কম কিছু নয়। বিভিন্ন তথ্যে ঠাসা এই বইটিতে নীলাভ খুঁজে পেয়েছিল এই নেক্রোনমিকন বইটির হদিশ। বলা হয়ে থাকে যে হিটলারের উত্থানের সময়কালে নাৎসি বাহিনীর সর্বাধিনায়কের মূলে রয়েছে এই নেক্রোনমিকনের মন্ত্র, যার দ্বারা জাগিয়ে তোলা হয়েছিল কবরের মৃত আত্মাদের। প্যান্টের পকেট থেকে একটি লাইটার বের করে ধরতেই যাবে শ্রুতি, ঠিক সেই মুহূর্তে হাতের ইশারায় সেটিকে জ্বালাতে নিষেধ করল নীলাভ। বাক্সবন্দি মৃত শরীরটাকে সেই সুদূর কলকাতা থেকে নিজেদের ইনোভা গাড়ির ডিকিতে চাপিয়ে নিয়ে আসতে বেশ বেগ পেতে হয়েছিল তাদের। হোটেলে চেক ইন করার সময় রিসেপশনের মেয়েটা কেমন যেন আর চোখে তাকিয়ে দেখছিল সুটকেসের দিকে। তবে ভাগ্য ভালো, সন্দেহজনক কিছু চোখে পড়েনি তার। তামার খনির ভেতরটা বেশ অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। টপ টপ শব্দ করতে করতে বিন্দু বিন্দু জলের ফোঁটা এখনও ঝরে পড়ছে মাটির ভেতর জমে থাকা জলে। দুজনের মাথায় পরানো রয়েছে এক ধাতব লোহার টুপি, যার মাথা থেকে জ্বলছে একটি টর্চের মতো উজ্জ্বল আলো। খনির ভেতরে বেশ শ্বাসকষ্ট হচ্ছে তাদের। ভেতরটা হাইড্রোক্লোরাইড এবং মিথেন গ্যাসে পরিপূর্ণ। নীলাভ এবার শ্রুতিকে বলল, এটাই শেষ চেষ্টা। আমি একজন কেমিস্ট। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বইগুলো থেকে অনেক কিছুই শিখেছি আমি। প্রাচীন মিশরীয় তাদের উন্নত বিজ্ঞান মনস্ক বুদ্ধির প্রয়োগ করে যুগের পর যুগ ধরে মৃত শরীরকে সংরক্ষিত করতে পারত, মৃতদেহকে পচনের হাত থেকে বাঁচাতে পারত। আমি জানি বাইরের সমাজ যদি আমাদের এই পাগলামো জানতে পারে তাহলে তারা এটাকে সাইকোসিসের আখ্যা দেবে, কিন্তু কেউ একজন স্নেহশীল বাবা এবং সন্তানহারা মায়ের যন্ত্রণা অনুভব করতে পারবে না। ন্যাশনাল লাইব্রেরি থেকে যে প্রাচীন পুঁথি আমি পড়েছিলাম তাতে লেখা ছিল যে মাটির ৫,০০০ ফুট গভীরে আজও নেক্রোনমিকনের বইয়ের কিছু পাতা অবশিষ্ট রয়েছে। শুধু মাটির তলায় কেন, প্রাচীন কবরে, সমুদ্রের তলদেশে কিংবা কোনো অভিশপ্ত বৌদ্ধ গুম্ফায় আজও সংরক্ষিত রয়েছে এই বইয়ের পাতা, যেগুলো একত্রিত করলে মানুষ লাভ করতে পারবে সকল অলৌকিক শক্তি, জাগিয়ে তুলতে পারবে মৃতদের, আহ্বান জানাতে পারবে নরকের দানবকে। অন্ধকার জগৎ হয়ে উঠবে তার
আজ্ঞাবহ। ওই খনিতে কাজ করা সেই মৃত শ্রমিক অরুণ মুন্ডা শ্রী বিলাসী সম্ভবত অকাল্ট কালচারের সাথে যুক্ত ছিল। শোনা যায় স্বামীর মৃত্যুর পর সে উন্মাদিনীর মতো ছুটে এসেছিল এই খনির সন্ধানে। তৎকালীন সরকার রেস্কিউ টিম নামিয়েছিল বটে, কিন্তু বিশেষ লাভ কিছু হয়নি, কারণ সেই সময় গোটা সুড়ঙ্গ জলে পরিপূর্ণ হয়ে উঠেছিল, যেখানে উদ্ধারকারীদের দল নামতেই পারেনি। মৃতদের উদ্ধার করা তো দূরের কথা। মুখের ওপর অক্সিজেন মাস্ক আবারও পরে নিয়ে এক বুক শ্বাস ভরে নিয়ে নিল নীলাভ। মাটির এত গভীরে তারা আজ পড়ে রয়েছে, যার খবর বাইরের দুনিয়াও জানে না। আর যদি তারা অসফল হয়, যদি ওই দিনের শ্রমিকদের মতো মারা যায়, তাহলেও পৃথিবীর বুক থেকে যে দুটি মানুষ হারিয়ে গেল সেই খবর কেউ জানতেও পারবে না। খানিকটা প্রাণবায়ু বুকে টেনে নিয়ে মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে শ্রুতির দিকে তাকিয়ে নীলাভ বলল, 1922 সালে নেক্রোনমিকন বইটির উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম এইচপি লাভক্রাফটের একটি গল্পে, যার নাম ছিল দি হাউন্ড। সত্যি মিথ্যার দোলাচলে আজও এই বইটির অস্তিত্ব বর্তমান। হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমরা মরীচিকার পেছনে ছুটে চলেছি, কিন্তু কি যেন শ্রুতি, অরুণের মৃত্যুর পর তার স্ত্রী বিলাসী একাই এই গুহায় নেমেছিল। সে সফল হতে পেরেছিল কিনা তা আমি জানি না, তবে প্রত্যক্ষদর্শীদের মতে তার হাতে তারা কয়েকটি বিবর্ণ হয়ে যাওয়া হলদেটে পাতা দেখেছিল। এবার সে সেটা কিভাবে সংগ্রহ করেছিল তা আমি বলতে পারবো না। এই সমস্ত খবর আমি পাশের গ্রাম থেকে আগেই সংগ্রহ করে রেখেছিলাম, আমাদের আরও প্রায় 2000 ফুট নিচে। এই অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে আমায় খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ আমি ইন্টার কলেজ সুইমিং চ্যাম্পিয়ন ছিলাম। সকলে জানে আজও ভ্যাকেশন পেলেই আমরা দুজনেই ছেলেকে নিয়ে ছুটে যাই নীল সাগরের তলদেশে। ছেলেটিকে একটু একটু করে তৈরি করছিলাম, ঠিক আমারই মতো করে, কিন্তু তার আগেই তো। হাতে ধরে থাকা শাবলটা নিয়ে মাটিতে দুবার ঠুকে নিল নীলাভ। পাশে পড়ে থাকা সুটকেসের মধ্যে থেকে বেরিয়ে আসা ছোট্ট হাতটা সযত্নে ভেতরে ঢুকিয়ে আবারও চেনটা বন্ধ করে দিল সে। কান্নার আওয়াজটা বেশ খানিকটা বেড়েছে এবার। এতক্ষণ ধরে শুধুই একটি মেয়েলি গলার কান্না শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার তার সাথে যুক্ত হয়েছে আরও কিছু পুরুষ এবং মহিলা কণ্ঠ। মুখ থেকে মাস্কটা সরিয়ে শ্রুতি নীলাভকে জিজ্ঞেস করল, এত গভীরে গিয়ে কি আদৌ কোনো লাভ হবে? আদৌ কি খুঁজে পাবো সেই পাতা? আর তার চেয়েও বড় প্রশ্ন, আমাদের বাবুকে কোথায় রেখে যাবে? তামার খনির লম্বা সুড়ঙ্গের দুই ধারে চোখে পড়ছে সারিবদ্ধভাবে বদ্ধ ক্যাবিনেট। এটা যেন মাটির তলায় একটি অস্থায়ী গোটা শহর। খনির তলায় যে শ্রমিক সহ মালিকপক্ষ এবং গোটা ইউনিটকে মাসের পর মাস কাটাতে হতো, ক্যাবিনেটের লোহার দরজাগুলো থেকে তালা ঝুলছে। কান্নার দমক ধীরে ধীরে বেড়েই চলেছে, যেন আজও এই মৃত্যুপুরী অতীতের কান্না ছড়িয়ে রেখেছে তামার খনির ভেতর। তাদের আর কোনো ভয় নেই, ভয় নেই কিছু হারাবার। যা হারানোর ছিল সেটা তারা আগেই হারিয়েছে, এবার পাওয়ার পালা। দুজনেই মুখে আবারও অক্সিজেন মাস্ক পরে নিয়ে এগিয়ে চলল ক্যাবিনেটগুলোর দিকে। তারা কোনো মতে বাক্সটা টানতে টানতে এসে হাজির হলো একটি ক্যাবিনেটের সামনে। চোখে পড়ল বিবর্ণ নেমপ্লেটটি, তাতে লেখা রয়েছে সুপারভাইজার। হাতে ধরে রাখা শাবলটি দিয়ে জং ধরা তালার উপর একবার আঘাত হানল নীলাভ। ঢং ঢং শব্দটা সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খেতে খেতে মিলিয়ে গেল। প্রথমবার সফল হলো না সে। মাটির 5000 ফুট নিচে দাঁড়িয়ে এমন দুঃসাহসিক কাজ একমাত্র একজন সন্তানহারা বাবার পক্ষেই সম্ভব। আবারও ভারী শাবলটা বসিয়ে দিল সে জরাজীর্ণ তালার ওপরে। ঢং করে একটা যান্ত্রিক আর্তনাদ করে এবার সেটি সশব্দে মাটিতে আছড়ে পড়ল। একটা লাথি কষিয়ে দিল সে লোহার দরজাটার গায়ে। আর ঠিক তখনই পরপর দুটো ঘটনা ঘটল। এতক্ষণ ধরে যে কান্নার শব্দ শোনা যাচ্ছিল সেটা পরিণত হলো খিলখিলে হাসিতে। মনে হলো যেন শত শত প্রেত তাদের এই মূর্খামি দেখে টানা 30 বছর পর প্রাণ খুলে হাসছে। হাসির আওয়াজ সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খেতে খেতে তাদের কানে এসে লাগছে। তারা দেখতে পেল শত শত কালো অবয়বের ছায়া শরীর জড়ো হয়েছে গভীর সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে। তাদের কাউকে দেখা যাচ্ছে না ঠিকই, তবে তাদের চলার শব্দ কানে আসছে। হাঁটু অবধি জমে থাকা জলে সেই শব্দ ছলাৎ ছলাৎ রূপ নিচ্ছে। খানিকক্ষণ সেই দিকে এক দৃষ্টে চেয়ে রইল তারা।
নীলাভর শাবল ধরে থাকা মুষ্টিবদ্ধ হাতটা লোহার ধাতব অংশটি প্রাণপণে চেপে ধরেছে সামনের দিকে। শাবলের গায়ে লেগে রয়েছে শতাব্দী প্রাচীন শ্যাওলার আস্তরণ, যেন বহু যুগ আগেও এটি ব্যবহৃত হয়েছে। তারা এগিয়ে আসছে, তাদের চলার গতি আরো দ্রুত হচ্ছে। জমে থাকা শতাব্দী প্রাচীন হাঁটু জলের ছলাৎ ছলাৎ শব্দটা দ্রুত হারে বেড়ে চলেছে। তারা এগিয়ে আসছে, তারা আবারও জেগে উঠেছে। মৃতের জগতে জীবিতদের প্রবেশাধিকার নিষিদ্ধ। এখানে এলে তার একটাই শাস্তি, মৃত্যু। এবার দেখা যাচ্ছে তাদের পচা গলা জলে ফুটে ওঠা মৃত শরীরগুলোর পরনে শ্রমিকদের পোশাক, তাদের মাথায় গোল লোহার টুপি, তারা পরে রয়েছে নীল জামাগুলোর ওপর হলুদ রঙের সেফটি জ্যাকেট। খনির ভেতরে কাজ করার সময় সুরক্ষার কারণে এগুলো শ্রমিকদের পরতে হয়। তাদের কারোর হাতে শাবল, কারোর হাতে ড্রিলিং মেশিন, কারোর হাতে আবার ধরা রয়েছে লোহার গাঁইতি। তাদের মাথাটা একদিকে কাত করা, তাদের কারোর শরীর থেকে ঝরে পড়ছে রক্ত, আবার কারোর মাথাটা দুভাগ হয়ে ফেটে গিয়ে সেখান থেকে গড়িয়ে নামছে টাটকা লাল রক্ত। তাদের কানে ভেসে আসছে এক অদ্ভুত নারী কণ্ঠের মন্ত্রোচ্চারণ। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার গলা স্পষ্ট শোনা যাচ্ছে। সে বলে চলেছে, হে নরকের শয়তান, হে মৃত্যের জগতের অধিপতি, জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো সকল মৃত লাশ। তাদের শরীরে ওরা যে বাঁচতে চায়, ফিরে পেতে চায় তাদের শরীর। তারা যে বাঁচতে চেয়েছিল, তারা সমাজের সেবা করতে চেয়েছিল। জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো সকলকে। সময় এসেছে শিকারের। জাগিয়ে তোলো প্রভু। মাটি থেকে 5000 ফুট ওপরে তখন নিকষ কালো রাত, কিন্তু খনির ভেতরে যে রাত সকাল সবই এক। এখানে সূর্যের আলো প্রবেশ করে না। এখানে রাতের মাধুরী অমানিসার বিভীষিকার মতো স্তব্ধ, নিষ্প্রাণ। ওই তারা আসছে, তাদের জাগিয়ে তোলা হয়েছে। পকেট থেকে ফ্লেম থ্রোয়িং গানটা বের করে লাল রঙের বুলেট পুড়ে নিল নীলাভ। এরপর এগিয়ে আসতে থাকা ভয়ঙ্কর পিশাচগুলোর দিকে তাক করে ছুঁড়ে দিতেই এক ঝলক আগুনের শিখা বন্দুকের নল থেকে নির্গত একদিকে যেমন আছড়ে পড়ল তাদের শরীরে, অন্যদিকে খাদানের অন্ধকার দিকটাও খানিক আলোকিত হয়ে উঠল। তারা দেখতে পেল তারা একটা কিংবা দুটো নয়, তারা অগুন্তি। তাদের সংখ্যা গুণে শেষ করা যাবে না। বাম হাতে একটা ঠেলা দিয়ে শ্রুতিকে ওই ক্যাবিনেটের ভেতর ঠেলে দিয়ে বলল, সুটকেসটা নিয়ে এক্ষুনি ভেতরে ঢুকে পড়ো, কুইক। কিন্তু নীলাভ, তুমিও ভেতরে এসো না, ওদের দৃষ্টি আকর্ষণ করে টেনে নিয়ে যেতে হবে সুড়ঙ্গের আরো গভীরে, যাতে ওরা তোমায় কিংবা আমার ছেলেকে ছুঁতেও না পারে। আমি কথা দিচ্ছি, ফিরে আমি আসবো। না না নীলাভ, না 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 না, লক্ষ্মীটি এমন জেদ করো না প্লিজ। নিজের ছেলেকে ইতিমধ্যে পথ দুর্ঘটনায় হারিয়েছি। না প্লিজ প্লিজ, তোমায় আমি কিছুতেই হারাতে পারবো না নীলাভ, প্লিজ। না না শ্রুতি, ওদের আকর্ষণ করে টেনে নিয়ে যেতে হবে সুড়ঙ্গের আরো গভীরে, যাতে ওরা তোমায় কিংবা আমার ছেলেকে ছুঁতেও না পারে। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবোই। এই দরজা বহু প্রাচীন এবং জংধরা, ওদের আঘাত সামলাতে পারবে না। কিন্তু প্লিজ প্লিজ প্লিজ, কোনো কিন্তু নয় লক্ষ্মীটি, প্লিজ যাও যাও যাও। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল নীলাভ। তড়িৎ গতিতে সুটকেসটা টানতে টানতে ভেতরে নিয়ে গেল শ্রুতি এবং ক্যাবিনেটের ভেতর ঢুকেই দরজাটা ভেতর দিয়ে আটকে দিল সে। লোহার দরজাটার ওপরের দিকে ছোট্ট একটা কাঁচের আইহোল দিয়ে সে বাইরে চোখ রাখল। সে দেখতে পেল নীলাভ উন্মাদের মতো ছুটে চলেছে সামনের দিকে। খাদানের ওই দিকটায় কি রয়েছে সে জানে না। পেছন পেছন ছুটে আসছে শয়ে শয়ে হিংস্র পিশাচের দল। দরজার আইহোল দিয়ে সে দেখতে পেল নীলাভ আরও একবার ফ্লেম থ্রোয়িং গান থেকে আরও একবার পেছনে ফিরে ফায়ার করল। এক রাশ জ্বলন্ত আগুনের গোলা মুহূর্তের মধ্যে জায়গাটাকে আলোকিত করে ফেলল এবং তারই সাথে আছড়ে পড়ল একজনের শরীরে। মুহূর্তের মধ্যে লেলিহান আগুনের শিখা সেই নরপিশাচের জামায় লেগে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু তবুও তার মুখে যন্ত্রণার কোনো অভিব্যক্তি ফুটে উঠল না। তার পরনের শতচ্ছিন্ন মলিন জামাটাতে জায়গায় জায়গায় ধুলো জমে রয়েছে। শুধু তাই নয়, উপস্থিত সকল পিশাচদের পরনে ওই একই ইউনিফর্ম। ধীরে ধীরে আইহোলে তাকিয়ে থাকা শ্রুতির কালো দুই স্থির চোখের মণির সামনে দিয়ে একে একে ছুটে গেল তারা সামনের দিকে। নীলাভর কথা ভেবে বুকের ভেতরটা ভয়ে শিউরে উঠল শ্রুতির। মুখ থেকে অক্সিজেন মাস্কটা এক টানে খুলে ফেলল সে। বাইরে থেকে আর কারোর শব্দ আসছে না।
তবে মেয়েলি কণ্ঠের সেই মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে ক্ষীণ হতে শুরু করেছে। অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। মাথা থেকে লোহার টুপিটা খুলে পাশে রাখল সে। টুপিতে লাগানো সামান্য আলোয় যতটা দেখা যায় সে দেখতে পেল ঘরের মধ্যে এক পৈশাচিক দৃশ্য। এতক্ষণ পরপর ঘটতে থাকা ঘটনাক্রম তাকে কার্যত বোধবুদ্ধি শূন্য করে তুলেছিল, তাই এতক্ষণ সে খেয়াল করেনি। ঘরের কোনায় একটা টেবিল রয়েছে, সেখানে রয়েছে একটা ভাঙা আয়না, একটা রেডিও যেটাতে বাইরের জগতের ফ্রিকোয়েন্সি ধরা যায়, রেডিওটার সামনে রাখা একটা ওয়াকি টকি যা একটা তার দিয়ে রেডিওর সাথে যুক্ত। টেবিলের ওপর রাখা রয়েছে একটা ডায়েরি। ঘরের আরেক দিকে একটা জং ধরা লোহার আলমারি এবং তার ঠিক নিচে চোখ ফেলতেই সেই ভয়ে দুপা পিছিয়ে এলো। শ্রমিকের মতোই পোশাক পরা একটা অস্থি চর্মসার শরীর, তার পাশে পড়ে রয়েছে একটা বন্দুক। দেখে বোঝা যাচ্ছে মাথার খুলি ফুটো করে গুলি গিয়ে বিঁধেছে পাশের দেওয়ালে। সেখানে একটা ছোট গোল গর্ত, তবে গর্তটাতে ঠিক যেন সাধারণ বন্দুকের গুলি আটকে নেই, সেই জায়গাটা যেন পুড়ে গেছে। সুইসাইড নাকি মার্ডার? নিজের মনে কথাগুলো বলে কাঁপা কাঁপা হাতে এগিয়ে গেল তার দিকে। হাঁটু ভাঁজ করে বসে পড়ল মাটিতে। পকেটের ভেতর থেকে উঁকি মারছে একটা হাতে লেখা চিঠি। ধীরে ধীরে সে হাত বাড়ালো সেদিকে। তার হাতটা থরথর করে কাঁপছে। প্রথমবার হাত বাড়িয়ে সে আবারও হাতটা গুটিয়ে নিল। কেমন যেন একটা ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে আসছে মৃত শরীরের ভেতর থেকে। একবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে দেখে নিল সে। সুটকেস বন্দি প্রীতমের ছোট্ট শরীরটা যেন পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেদিকে তাকিয়ে শ্রুতি বিড়বিড় করে উঠল, আমার ছোট্ট সোনাটা, তুই ঘুমা, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাক বাবা। নীলাভ হইলে আমরা তোকে আবারও জীবন্ত করে তুলব। এখানে আমরা এসেছি 3 জন, যাবও 3 জন। তবে মাঝের এই সুটকেসটা থাকবে না, কারণ আমরা যে তোকে বাঁচিয়ে তুলব বাবা, আমরা বাঁচিয়ে তুলব। আমরা তোকে ফিরিয়ে আনবো আবারও এই জগতে। কিন্তু তার আগে তোর বাবাকে খুঁজতে হবে রে, তোর বাবাকে খুঁজতে হবে। শ্রুতি উঠে দাঁড়িয়ে আবারও ছোট্ট কাঁচের কিহোলটা দিয়ে বাইরে চোখ রাখল। না, কেউ নেই, কোথাও কেউ নেই। এক রাশ জমাট বাঁধা অন্ধকার গোটা সুড়ঙ্গটাকে ঘিরে রয়েছে। আবারও মাটিতে ঝুঁকে বসল সে। মৃত শরীরটা এখনো একইভাবে মাথা এলিয়ে পড়ে রয়েছে মাটিতে। আবারও কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দিল সে। এবার বেশ ভয় করছে তার। এক টানে পকেট থেকে চিঠিটা তুলে নিতেই দেওয়ালে হেলান দেওয়া আধশোয়া মৃত শরীরটা টাল সামলাতে না পেরে ধপ করে মাটিতে পড়ে গেল। সে বসে থাকা অবস্থাতেই একবার আঁতকে উঠে খানিকটা পেছনে সরে এলো। সে খেয়ালও করল না বাইরের ওই জমাট বাঁধা অন্ধকারে এক নারীর অবয়ব ধীরে ধীরে বাতাসে ভাসতে ভাসতে সেদিকে এগিয়ে আসছে। সে দেখতেও পেল না সেই অদ্ভুত দর্শন নারী অবয়বের মাথাটা বুকের দিকে ঝুঁকে রয়েছে। তার গোটা মুখ ঢেকে আছে কালো চুলের আড়ালে। অবিন্যস্ত কালো চুলে বহুদিন কোনো তেল কিংবা জল পড়েনি। রুক্ষ শুষ্ক চুলে খানিক বাদামি রং লেগে রয়েছে। তার সারা শরীর ফ্যাকাশে রক্তশূন্য। মাথার একদিকে বড় একটা গর্ত, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। খাদানের ভেতরের জমা জলে টপ টপ শব্দে ঝরে পড়া রক্তের ফোঁটা নিস্তব্ধ পুরীতে যেন খানিক গোলযোগের সৃষ্টি করেছে। ধীরে ধীরে দুহাত সামনে বাড়িয়ে সে এগিয়ে এলো ক্যাবিনেটের দিকে। ঘরের ভেতরে থাকা শ্রুতি যখন মাথার গোল টুপিতে লাগানো আলোয় মেলে ধরল সেই চিঠি, বিড়বিড় করে উচ্চারণ করতে করতে সে পড়ে যেতে লাগলো সেই চিঠিটা। সেখানে লেখা রয়েছে, জানি না কতক্ষণ ধরে পড়ে রয়েছি এই অন্ধকার কূপে। শেষবার কখন সূর্যের আলো দেখেছি তা আমার আর বিশেষ মনে পড়ছে না। মাটির তলায় প্রায় 5000 ফুট নিচে দাঁড়িয়ে এই চিঠি কি আদৌ কোনোদিন কারো চোখে পড়বে তাও জানি না। ওপরের জগৎ থেকে বিচ্ছিন্ন কেউ প্রায় বহুদিন। খাদানের ভেতরে যেই ভাগার ঘর রয়েছে তাতে চাল ডাল সবজি যা ছিল সবই জলে পুষে ফুলে উঠেছে। তাছাড়া 30 বছর আগেকার সেই খাবার মুখে দিতে রুচি হয় না। পড়ে রইল টিনবন্দি খাবার, তাও তো এক্সপায়ারি ডেট পেরিয়ে চলে গেছে। আমার স্ত্রী নিখোঁজ,
জানি না এই গভীর তামার খনির কোনো সুড়ঙ্গে সে আটকে পড়ে আছে কিনা, জানি না তাকে আদৌ দেখতে পাবো কিনা। আমার ছোট্ট ছেলেটা কয়েকদিন আগেই খেলতে গিয়ে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। তাকে যে আমায় বাঁচাতেই হবে, তার প্রাণ আমাকে ফেরাতেই হবে। এখানে কে জীবিত কে মৃত তা বোঝা খুবই কঠিন। আমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। কখনো মনে হচ্ছে আমি কি আদৌ আমি বেঁচে আছি, হ্যাঁ, নাকি নরক ঠিক এমনই দেখতে হয়। চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হিংস্র পিশাচের দল, তারা যে কোনো মুহূর্তে আঁচড়ে পড়তে পারে আমার উপর। মরতে যখন হবেই তখন কিছু বিষয় খোলসা করে বলে নেওয়া ভালো। আমার নাম পরিচয় যে ঠিক কি এটা সঠিকভাবে মনে করতে আমি পারি না, তবে এটুকু মনে আছে যে আমি এবং আমার স্ত্রী আমাদের মৃত সন্তানের প্রাণ ফেরাতে এত দূর ছুটে এসেছি। কিছু বিষয় আজও আমার কাছে স্পষ্ট নয়। আমার স্ত্রী ইদানিং ভীষণ সন্দেহবাতিক হয়ে উঠেছিল। কোনো মহিলা অফিস কলিগের সাথে মেলামেশা করলে কিংবা কোনো কারণে তারা ফোন করলে সে আমায় অযথা সন্দেহ করত। মাঝে মধ্যে ক্ষিপ্ত হয়ে গিয়ে আমার গায়ে হাতও তুলেছে। আমি তাকে কিচ্ছুটি বলতে পারিনি। এত বছরের প্রেম, তারপর বিয়ে। একটা মানুষ বিয়ের এতগুলো বছর বাদেও কিভাবে বদলে যেতে পারে, এমনকি দাম্পত্য জীবনের এই অশান্তি ঝেড়ে সে আমার ছোট্ট ছেলেটাকেও ছাড়ে না। আমার অনুপস্থিতিতে সে তার সারা শরীরে কালশিটে ফেলে দেয়। তার থেকে আমার ছেলেটা খেলতে গিয়ে পড়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অ্যাম্বুলেন্সের ভেতরেই সে মারা যায়। আমি একটা বিষয় কিছুতেই বুঝে উঠতে পারছি না। একটা 4 ফুট উচ্চতার ছেলে সে কিভাবে একটা 7 ফুট উঁচু রেলিংয়ে ঘেরা পাঁচিল টপকে পড়ে যেতে পারে? হ্যাঁ, তাহলে কি আত্মহত্যা? যেমন খানিক বাদেই আমার ইহলীলা সাঙ্গ হতে চলেছে। নেক্রোনমিকন বইয়ের কিছু পাতা আমি এই সুড়ঙ্গের খানিক নিচে খুঁজে পেয়েছিলাম। সেটি একটি জলে ভাসতে ভাসতে পচা গলা নারীর শরীরের মুঠোয় শক্ত করে ধরা ছিল। আমার ধারণা সেই খাদানের শ্রমিক অরুণ মণ্ডলের স্ত্রী বিলাসী মুন্ডা। সেই খাদানের শ্রমিক ওই অরুণের স্ত্রী বিলাসী ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত এই ঘাট ছিল। কথিত রয়েছে যে এই সমস্ত স্থানে মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় না, সেখানে নেক্রোনমিকনের অস্তিত্ব পাওয়া যায়। ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া সেই বিশেষ এনসাইক্লোপিডিয়ায় এটাই উল্লেখ ছিল। তবে নিশ্চিত করে কিছু বলা নেই, শুধু সম্ভাব্য স্থানের কথা উল্লেখ ছিল। ছেলের ডেড বডিকে নিয়ে এতদূর আসাটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল বটে, তবে বাবা হিসেবে এতটুকু আমার কর্তব্য ছিল। আমার স্ত্রী বেশ ভেঙে পড়েছে, তাকে আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। অনেকে জানে না, আজও গোটা বিশ্ব জুড়ে, এমনকি আমেরিকা, রাশিয়া, ইউক্রেনের মতো উন্নত দেশগুলোতেও আজও গোপনে শয়তানের উপাসনা করা হয়। এইসব দেশগুলোতে শয়তানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নানান ক্রিয়া করে থাকে বিভিন্ন লোকেরা। তারা এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে নেক্রোনমিকনের বইয়ের পাতা ছড়িয়ে রেখেছে। আমার ক্ষমতার লোভ নেই, আমি শুধু আমার ছেলেকে বাঁচাতে চাই। সম্ভবত সেই মৃত শ্রমিকের স্ত্রীও শয়তানের এক অনুচর। দি ডার্ক ওয়ার্ল্ড অফ ডেভিল এ সিক্রেট সোসাইটির এক সক্রিয় সদস্য। হয়তো সেও তার স্বামীকে বাঁচাতেই এই তামার খনিতে নেমেছিল, কিন্তু আর ফিরতে পারেনি। এইবার আমার পালা। চিঠিটা পড়ে শ্রুতি থরথর করে কাঁপতে শুরু করল। এ তো তাদেরই গল্প, এক সন্তানহারা বাবার বোবা আর্তনাদ। তবে কি তাদেরই মতো আরও কেউ এই একই কারণে সুড়ঙ্গের গভীরে নেমেছিল? সেও যে একইভাবে নীলাভকে সন্দেহ করত। আবারও সে আলো ফেলল ঘরের কোণে। লাশের গায়ে লেগে থাকা পোশাক যে হুবহু তাদের মতোই, কিন্তু পার্থক্য একটাই,
তার পিঠে কোনো গ্যাস সিলিন্ডার নেই, মুখে অক্সিজেন মাস্কও নেই। আর সেই ফ্লেম থ্রোয়িং গান, হ্যাঁ ওই তো তার স্বামীর হাতে যে বন্দুক ছিল, এখানেও তো তাই। লাশের মুখটা চেনা যাচ্ছে না। ব্যক্তির মুখ জীবিতকালে ঠিক কেমন ছিল বোঝা মুশকিল, তবে তাদের পরনে যেমন খাদানের শ্রমিকের মতো পোশাক পরা রয়েছে, এরও তাই। সাধারণ পোশাক পরে যে এখানে নামা যাবে না, তাই বেশ কিছু টাকা খরচ করে নীলাভ এই অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, শ্রমিকদের ইউনিফর্ম এগুলো জোগাড় করেছে। দরজার বাইরে বাতাসে ভাসতে থাকা মুখটা এবার চোখ তুলে এক দৃষ্টিতে লোহার দরজাটার কি হোল দিয়ে ভেতরে দেখে চলেছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক অস্পষ্ট গোঙানির মতো কোনো শব্দ। নির্বাক দৃষ্টি মেলে সে শুধু চেয়ে রয়েছে। তার দুই চোখের মণি সাদা। সে যে অভিশপ্ত, সে যে তার স্বামীকে মিথ্যা প্রতারণার দায়ে দিনের পর দিন নিষ্ঠুরভাবে রূঢ় ব্যবহার করে গেছে, তাকে অপমান করে গেছে। সে যে নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করেছে। সে নিজেও চেয়েছিল তার পাপের প্রায়শ্চিত্ত করতে। সে চেয়েছিল তার মৃত সন্তানকে বাঁচিয়ে তুলতে। খুঁজে পেয়েছিল তার মৃত স্বামীর হাতের মুঠোয় ধরে রাখা সেই অভিশপ্ত বইয়ের কয়েকটা পাতা। মন্ত্রোচ্চারণের সাথে সাথে জেগে উঠেছিল খাদানের 400 শ্রমিক। প্রাণ ফিরে পেয়েছিল তার ছেলেও, তবে সে কি আদৌ তার সন্তান ছিল? নইলে তার হাতেই যে তার নিজের ভবলীলা সাঙ্গ হয়েছিল। সে পরিণত হয়েছিল নরকের ভয়ঙ্কর প্রেতিনীতে, যার নাম লা লরোনা। ভারী লোহার গেটটার ওই প্রান্ত থেকে কোনো এক অদ্ভুত নারী কণ্ঠ ঠিক এমনই একটা শব্দ উচ্চারণ করল। শ্রুতি চিঠিটা ভাঁজ করে পকেটে ঢোকালো। মাটি থেকে উঠে দাঁড়ালো সে। শব্দটা সে শুনেছে ঠিকই, তবে কে রয়েছে দরজার ওই প্রান্তে? শ্রুতি আবারও উঠে দাঁড়িয়ে কি হোল দিয়ে বাইরে চোখ রাখল। সে দেখতে পেল অন্ধকারে জ্বলতে থাকা দুটো সাদা চোখ যেন অন্ধকারের বুকে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের সাদা ফসফরাসের মতোই তাকিয়ে রয়েছে তারই দিকে। এবার দরজায় শব্দ হচ্ছে। সে দেখতে পেল অদ্ভুত দর্শন এক নারীকে। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তার মুখাবয়ব। তার চোয়াল ভাঙা মুখ জুড়ে সারি সারি তীক্ষ্ণ দাঁত। দাঁতের ফাঁকে গলে বাইরে বেরিয়ে এসেছে লকলকে কালো জিভটা। সে দুই হাতে লোহার দরজাটা চেপে ধরে ক্রমাগত নিজের মাথাটা ঠুকে চলেছে দেওয়ালে। লোহার ধাতব দরজায় ক্রমাগত ঢং ঢং শব্দ হয়ে চলেছে। সভয়ে দুপা পিছিয়ে এসে মাটিতে পড়ে থাকা ভারী সুটকেসটা টানতে টানতে পেছনে নিয়ে এলো শ্রুতি। দুই হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল ফ্লেমিং গানটা। মাটির তলায় এত ফুট নিচে সাধারণ বন্দুকের গুলি ব্যবহার করলে বাতাসে মিশে থাকা সিলিকার সাথে বারুদ মিশে তীব্র শ্বাসকষ্ট শুরু হবে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে এই ঘরের ভেতর কোনো এক অজানা কারণে অক্সিজেন মাস্ক ছাড়াও দিব্যি শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে। সে মনে মনে বলে উঠল, এবার কে বাঁচাবে আমায়? আর আমার ছেলে, তাকে বা কে প্রাণ ফিরিয়ে দেবে? নীলাভ কোথায়? সে তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো ফিরে এলো না যে। তাহলে কি তারা তাকেও শেষ করে ফেলেছে? না 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 না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। দরজার বাইরে ঢং ঢং শব্দটা ক্রমাগত বেড়েই চলেছে। শ্রুতি মনে সাহস এনে চিৎকার করে তার কাছে প্রশ্ন ছুঁড়ে দিল, কে? কে তুমি? কে চাই তোমার? শব্দটা এবার যেন খানিক ধীরে হলো। দরজার ওই প্রান্ত থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের খিলখিলে হাসি। এরপর তীব্র এক হুঙ্কার ছেড়ে উঠল সে। সুড়ঙ্গের দেওয়ালে সেই আওয়াজ ধাক্কা খেতে খেতে প্রতিধ্বনিত হতে লাগলো। সে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, আমি কে? আমায় চিনিস না বুঝি? তুই আর আমি যে এক। আমি যে তোরই মৃত রূপ শ্রুতি। আমার মৃত রূপ? মানে আমি তো এখনো জীবিত। তাহলে আমার মৃত রূপ মানেটা কি? কে তুমি? জীবিত? তুই জীবিত? তুই মরার আগেও বহু আগে মারা গেছিস। যেদিন তুই তোর দেবতুল্য স্বামীকে অকারণে সন্দেহ করে সংসারে অশান্তি বেঁধেছিস, ওই দিন তোর সতীত্বের মৃত্যু ঘটেছিল।
যেদিন সকালে তুই স্বামীর প্রতি রাগে অভিমানে নিজের ছেলেকে ছাদের ওপর থেকে ছুঁড়ে ফেলে দুর্ঘটনার রূপ দিয়েছিস, ওই দিন, হ্যাঁ ওই দিন তোর মাতৃত্বের মৃত্যু হয়েছিল। এরপর তুই তোর স্বামীর সাথে ক্রমাগত নাটক করে গেছিস, সাথে থেকেছিস, অথচ ঘুণাক্ষরেও বুঝতে দিসনি যে তুই আসল খুনি। ওই দিন তোর মনুষ্যত্বের মৃত্যু ঘটেছিল। একটা মানুষ আর কতবার মারা যায় বলতে পারিস শ্রুতি? এই ঘটনা আজকের নয়, বহু আগের। আজ থেকে ঠিক 10 বছর আগে তুই আর তোর স্বামী ঘাটশিলার এই পরিত্যক্ত তামার খনিতে এসেছিলিস নিজের ছেলের শরীরের প্রাণ ফিরিয়ে দিতে। আচ্ছা, যা ঘটল সেসব বহু আগে ঘটে গেছিল। শুধু তাই নয়, এই ঘটনা প্রতি রাতে ঘটে। হ্যাঁ শ্রুতি, তোর স্বামী অবশেষে খুঁজে পেয়েছিল নেক্রোনমিকনের কয়েকটা পাতা। সে ফিরে এসেছিল, কিন্তু ততদিনে তুই তোর মৃত ছেলেকে ফেলে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে গেছিলি সুরঙ্গের আরো গভীরে। তোর স্বামী কিন্তু মন্ত্রপাঠ করে জাগিয়ে তোলেনি, কারণ তোর স্বামী আর এসব সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল। তুই তখনও জীবিত ছিলি, মৃত্যুপুরীর গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে আবারও হাজির হয়েছিলি এই ঘরে। স্বামীর হাত থেকে পাতাগুলো ছিনিয়ে নিজের ছেলেকে জাগিয়ে তুলেছিলি। তুই চাইলে পারতিস নিজের স্বামীর দেহে প্রাণ ফিরিয়ে দিতে, কিন্তু না, তোর মধ্যে জেদ চেপে গেছিল। কিন্তু দেখ ভাগ্যের কি খেলা, যে ছেলের জন্য এত কিছু তুই তার হাতেই মারা গেলি, আর পরিণত হলি আমার মতো। হ্যাঁ, এক ভয়ঙ্কর পিশাচিনীর রূপ, যার নাম লালোরনা। এক বিশ্বাসঘাতক স্বামী, এক খুনি মা, যে মুক্তি পেতে চায় না, যে নরকে যেতে অনিচ্ছুক। দেখ, তাকিয়ে দেখ মাটিতে পড়ে থাকা ওই পুরুষের মৃত শরীরের দিকে। ওর পকেট দেখলি, অথচ বাম হাতে ধরে থাকা কাগজগুলো চোখে পড়ল না বুঝি? এবার শ্রুতি ধীরে ধীরে চোখ ফেরালো মাটিতে পড়ে থাকা মৃত শরীরটার দিকে। আলমারির দিকটাতে এক রাশ জমাট বাঁধা অন্ধকারে তার বাঁ হাতটা মাটিতে পড়ে রয়েছে। এতক্ষণ সে খেয়ালও করেনি, কিন্তু সেই হাতে মুঠো করে ধরা রয়েছে কিছু কাগজের টুকরো। সে ওদিকে পা বাড়াতে যাবে, ঠিক সেই সময় দুটো ঘটনা ঘটল। দরজার বিপরীত প্রান্তে আবারও দুম শব্দ হতে লাগলো এবং একই সাথে ঘরের ভেতরে থাকা রেডিওটা সশব্দে বেজে উঠল। রেডিওর সাথে লাগানো ওয়াকি টকি স্পিকার ফোনে ভেসে এলো এক অতি পরিচিত চেনা কণ্ঠ। একদিকে দরজায় লাগানো জং ধরা লোহার খিলটা একটু একটু করে ভাঙতে শুরু করেছে, এবং ওই দিকে রেডিওর ভেতর থেকে শোনা যাচ্ছে এক অতি পরিচিত চেনা পুরুষ কণ্ঠ। এক টানা ঝিরিঝিরি শব্দের মধ্যে মাঝে মধ্যে কানে ভেসে আসছে সেই গলা। আমি নিলাম। শ্রুতি, শ্রুতি, আর ইউ দেয়ার শ্রুতি? হ্যাঁ, তোমরা ঠিক আছো? শ্রুতি, শ্রুতি, শুনতে পাচ্ছ? আবারও খানিকক্ষণ সব স্তব্ধ, সেই একটানা ঝিরিঝিরি শব্দ, এবং তারপর আবারও সেই গলা। শ্রুতি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি সুরঙ্গের নিচে নেমে গিয়েছি শ্রুতি। এখানে একটা ঘর রয়েছে যেখানে রেডিওর মাধ্যমে বাইরের দুনিয়ার সাথে কন্ট্যাক্ট করা যায়। শ্রুতি, শ্রুতি, ওদের আর আশেপাশে দেখা যাচ্ছে না শ্রুতি। এখানে প্রায় গলা অবধি জল। শ্রুতি, শ্রুতি, আমি খুঁজে পেয়েছি ওই নেক্রোনমিকনের পাতা। আমি খুঁজে পেয়েছি যেখানে মৃত শরীরের প্রাণ সঞ্চার করার সমস্ত পদ্ধতি লেখা আছে শ্রুতি। আমি আসছি শ্রুতি, আমি ফিরে আসছি শ্রুতি, শ্রুতি। শ্রুতি ছুটে গিয়ে ফোনটা ধরতে চাইল। সে বলতে চাইল, নীলাভ, এটা একটা ট্র্যাপ, মৃত্যুর ফাঁদ, তারা নিজেরা কেউ বেঁচে নেই। কিন্তু তার আগেই দরজাটা সশব্দে খুলে গেল। এক তীব্র দমকা বাতাস ঘরের ভেতর প্রবেশ করল।
সে ফ্লেম গানটা বাগিয়ে ধরল দরজার দিকে। তার নাকে ভেসে আসছে এক মাংস পচা কটু গন্ধ। এখন একটাই উপায়, পালাতে হবে, তাকে পালাতেই হবে। সত্যি মিথ্যার দোলাচলেই জীবন মৃত্যুর ধাঁধা থেকে তাকে উদ্ধার পেতেই হবে সবার আগে। আর দেরি করল না সে। দরজা দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে এক অদ্ভুত দর্শন নারী। তার পরনে শ্রুতির মতোই পোশাক, কদাকার কুৎসিত মুখটা জুড়ে আড়াআড়িভাবে কাটা দাগ, নিচের চোয়ালটা ওপরের চোয়াল থেকে ভেঙে ঝুলছে, বিরাট হাঁ হয়ে থাকা মুখটাতে তীক্ষ্ণ দাঁতের সারি, চোখের মণির রং সাদা, পচা গলা শরীরটা ফ্যাকাশে এবং রক্তশূন্য। এই অবয়ব তার বড়ই পরিচিত, তবে তার নিজের প্রকৃত রূপের সাথে এই পৈশাচিক রূপের মিল পাওয়া কঠিন। হঠাৎ তার চোখ পড়ল সেই অদ্ভুত দর্শন পিশাচিনীর হাতের ওপর। দুই হাতে তার দেখা যাচ্ছে শাখা পলা। সে যে বিবাহিত তাতে আর কোনো সন্দেহ নেই, কিন্তু সত্যি কি সে যা যা বলল সবটা সত্যি? তাহলে শ্রুতি নিজেকে, মাটির ওপর পড়ে থাকা মৃত শরীর যদি তার স্বামীর হয়, তাহলে রেডিওর ওই প্রান্তে কে? আর ভাবার বিশেষ সময় পেল না সে। ফ্লেমিং গানের ট্রিগার টিপে ধরতেই এক ঝলক গরম আগুনের হলকা ছিটকে বেরিয়ে তারই ভবিষ্যতের প্রেতিনী রূপের বুকে আঘাত করল এবং পরক্ষণেই দুরন্ত গতিতে ছুটে গেল মাটিতে পড়ে থাকা সেই মৃত শরীরটার দিকে। এক হ্যাঁচকা টানে তার মুষ্টিবদ্ধ হাতের ভেতর থেকে টেনে বার করলো কাগজের টুকরোগুলো। ততক্ষণে রেডিওটা আবারও একবার বেজে উঠল। পুরনো লিফটের আলো তখনও জ্বলছিল। আজ থেকে 30 বছর আগে এই ডায়নামোর দ্বারাই খাদের ভেতর যাবতীয় আলো জ্বলত, কিন্তু এখন তার কার্যক্ষমতা আর আগের মতো নেই। ফলে লিফটটুকু যে চলেছে এই ঢের। যদিও নীলাভ তার গাড়ি থেকে যতটা সম্ভব ডায়নামোতে পেট্রোল ঢেলে বহু বছর আগেকার বন্ধ হয়ে থাকা লিফট চালু করেছে, কিন্তু কতক্ষণ? রেডিওতে ভেসে আসছে আবারও নীলাভর কণ্ঠস্বর। কিছু বলো। কোনো উত্তর দিল না সে। দরজা আগলে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ানক নারী মূর্তি। শ্রুতি জানে না এটা তারই ভবিষ্যতের রূপ। খানিক আগে যে ফ্লেমিং গানটা ফ্লেম থ্রোয়িং গান দিয়ে যে শ্যুট করেছে, ওটা তারই ভবিষ্যতের মৃত স্বামীর বন্দুক। বর্তমানে তার স্বামীর বন্দুক তার হাতেই ধরা রয়েছে এবং সে এখনও আরও 2000 ফুট মাটির নিচে। রেডিওতে নীলাভর কণ্ঠ তখনও বলে চলেছে, আমি জানি না তুমি ঠিক আছো কিনা, আমি এও জানি না তুমি কোন পরিস্থিতির মধ্যে রয়েছো, তবুও বলছি শ্রুতি, যদি আবার শুনতে পাও তাহলে জেনে রাখো, লিফট থেকে বাম দিকে আরও খানিকটা এগোলে একটা মানুষ সমান টানেল রয়েছে, যার মধ্যে দিয়ে লম্বা পাইপ চলে গিয়েছে শ্রুতি। ওখানে হামাগুড়ি দিয়ে এগোতে পারলে প্রায় মিনিট খানিক চলার পর আরেকটি টানেল চোখে পড়বে। পাইপগুলি সম্ভবত এখানকার দূষিত গ্যাস বাইরে বের করার জন্য তৈরি করা হয়েছিল, যেখানে খনন কার্যের সময় ব্লাস্ট হয় এবং এই পাইপগুলো খুব সম্ভবত জ্যাম হয়ে গিয়েছিল। তাই কেউ মারা গিয়েছে শ্বাসরুদ্ধ হয়ে, কেউ মাটি চাপা পড়ে এবং বহু মানুষ জলে ডুবে গিয়েছে। আমাকে আবার ওই পথে ফিরে আসতে হবে। শ্রুতি, শ্রুতি, তুমি কি শুনতে পাচ্ছ? এবার ফ্লেমিং গান ওই অবয়বের দিকে তাক করে এক ছুটে হাতে তুলে নিল ওয়াকি টকিটা। ভয়ঙ্কর সেই নারী শরীরের গায়ে তখন জ্বলে উঠেছে আগুনের শিখা। ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে সেই বিধ্বংসী আগুন। সেই অবস্থাতেই পৈশাচিক হাসি হেসে সে বলল, ঘটে গিয়েছে, সব আগে ঘটে গিয়েছে। এখানে থমকে আছে সময়, থমকে আছিস তোরাও। এই সময়ের গোলক ধাঁধা থেকে মুক্তি নেই, না আছে তোর আর না আছে আমার। ওয়াকি টকি স্পিকার মুখের সামনে তুলে ধরে শ্রুতি বলল, আমি আসছি, আমি আসছি। হ্যালো 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 শ্রুতি, হ্যালো, থ্যাংক গড, থ্যাংক গড, থ্যাংক গড। এদিকে এদিকে আমি পাগলের মতো একা একাই বকে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি ঠিক আছি, আমাদের ছেলেও সুরক্ষিত রয়েছে, ওকে রেখে আমি তোমার কাছে আসছি। ওয়াকি টকির ওই প্রান্ত থেকে নীলাভ শুনতে পেল এক ভয়ঙ্কর গর্জন এবং তারই সাথে হুশ শব্দ করে কেউ যেন ফ্লেমিং গানটা ফায়ার করল। এরপর কারোর বাইরে দৌড়ে পালিয়ে যাওয়ার শব্দ এবং তারপর একটা ঝরঝরে আওয়াজ এবং তারপর সব শান্ত। ওয়াকি টকির ফোনের স্পিকারটা মুখের সামনে নিয়ে দুবার হ্যালো হ্যালো বলে উঠল নীলাভ। না, আর কারোর কোনো সাড়া নেই। ওয়াকি টকিটাকে প্রবল আক্রোশে আছড়ে ফেলল মাটিতে। ফ্লেমিং গানে আর মাত্র 3টে বুলেট বাকি।
একটা লাল বুলেট পকেট হাতড়ে বের করে ফ্লেমিং গানের মধ্যে পুড়ে নিল সে। ঘরটা বেশ স্যাঁতস্যাঁতে, এখানে প্রায় বুক সমান জল। ঘরের বাইরে অন্তত কয়েকশো শ্রমিকের পচা গলা লাশ ভাসছে। শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। অক্সিজেন মাস্কটা তো টানেলের বাইরেই রেখে এসেছে সে। খুব জোরে জোরে শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করতেই নাক মুখ দিয়ে ঢুকলো জমে থাকা পচা জলে ভাসতে থাকা মৃত মানুষগুলোর শরীরের গন্ধ। হাতের মুঠোয় তখনও সে ধরে রয়েছে জলে ভেজা কয়েক টুকরো কাগজ। ভাগ্য ভালো বলতে হবে যে এই ঘরে একটা বাল্ব রয়েছে যা এখনও টিম টিম করে জ্বলছে। ৭,০০০ ফুট ওপরের স্থানগুলো ধস নেমে ঢেকে গেছে, সেখানে পা দেওয়া মুশকিল। বছর ৩০ আগে যখন ধস নেমেছিল, মাটির তলা থেকে জল উঠে একটা গোটা সুড়ঙ্গ ভাসিয়ে নিয়ে গিয়েছিল। যেখানে জল ঢোকেনি সেখানে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিল। এখানকার বাতাসে সিলিকা, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ অতিরিক্ত পরিমাণে বেশি ছিল। দীর্ঘদিন ধরে এখানে কাজ না হওয়ার দরুন সেই পরিমাণ খানিকটা হলেও কম। কাগজগুলোকে টেবিলে বিছিয়ে নিল সে। একটা কারেন্টের তার কোথাও একটা জলের ওপর ছিঁড়ে পড়ে গিয়েছিল বহু আগে। এত বছর বাদে ডায়নামো চালু হওয়ার পর যখন বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে, সেই তার জলের ওপর পড়ে ক্রমাগত চিরিক চিরিক শব্দ করছে। এখানে কিছু জায়গায় বৈদ্যুতিক সংযোগ ফিরলেও সব জায়গায় পাওয়া যায়নি। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহকারী যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে। একটা জলে ফুলে ওঠা লাশ এই ঘরের জলে মুখ থুবড়ে পড়ে রয়েছে। সম্ভবত সে এখানকার কোঅর্ডিনেটর ছিল। দরজার বাইরে অন্তত সেই কথাই লেখা রয়েছে। কাগজগুলো রেডিওর টেবিলটাতে সাজিয়ে রাখল সে। এগুলো না শুকোলে নিয়ে যাওয়া মুশকিল, কারণ আবারও তাকে এই জলের মধ্যে দিয়ে এতটা পথ পাড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সেই টানেলের মধ্যে নিয়ে যাওয়া মুখের কথা নয়। ভাগ্যিস আগের কিছু মাস নিজের শরীরে অতিরিক্ত ওজন বেশ কয়েকটা হ্রাস করেছিল নীলাভ। ঘরের টিমটিমে বাল্বের আলোয় সে ভাসতে থাকা একটা কাঠের চেয়ার ধরে টেনে জলের ওপর রাখল। নিজের শরীরের ভার তার ওপর ফেলতে সেটা স্থির হলো। পরনের প্যান্টটা হাঁটু অবধি গুটিয়ে নিল সে। পায়ের পাতাগুলো ভীষণ চুলকোচ্ছে তার। এত বছরের জমা জল, তার মধ্যে আবার এই জলে ইতস্তত লাশ ভাসছে। এই জল পান করা তো দূর, এই জল গায়ে লাগলেও এক্সিমার মতো ভয়ঙ্কর চর্মরোগ নিঃসন্দেহে হবে। কাগজগুলো সম্ভবত হলুদ এবং বিবর্ণ, অক্ষরগুলো লাল। সম্ভবত মানুষের রক্ত দিয়ে লেখা হয়েছিল এই ভয়ঙ্কর মৃতের গ্রন্থ নেক্রোনমিকন। অক্ষরগুলো জলে ভিজে ঝাপসা হয়ে গেলেও পড়া যাচ্ছে। সে ধীরে ধীরে শব্দগুলো উচ্চারণ করতে লাগল। Oh Lord, my beloved devil, in the name of darkness, I'm going to sacrifice my soul to get the immortality and awakening the demon of the death who can guide me through to get in the hell. Oh my Lord, give me the powers so that I can survive you more. Please grant me as your slave and make my beloved person who has lost his way of coming back. Oh Lord, my beloved devil, in the name of darkness, I'm going to sacrifice my soul to get the immortality and awakening the demon of the death who can guide me through to get in the hell. Oh my Lord, give me the powers so that I can survive you more. Please grant me as your slave and make my beloved person who has lost his way of coming back. পুরোটা পরপর দুবার পড়ে নিল নীলাভ। রক্ত দিয়ে লেখা সেই মন্ত্রের নিচে মৃত শরীরে প্রাণ ফেরানোর পদ্ধতি ছবি এঁকে বোঝানো হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ একটি মৃতদেহকে ঘিরে রেখেছে। তাদের প্রত্যেকের পরনে কালো শ্যাটিনের আলখাল্লা জাতীয় পোশাক। এরপর ছবিতে তারা নিজেদের হাতের শিরা কেটে ফোঁটা ফোঁটা রক্ত ঢেলে দিচ্ছে মৃত শরীরটার মুখে। এর পরের ছবিতে দেখা যাচ্ছে তারা গোল হয়ে বসে আকাশের দিকে চেয়ে দুহাত বাড়িয়ে সম্ভবত এই মন্ত্রটা জপ করে চলেছে। শেষ ছবিতে তারা একে একে লুটিয়ে পড়ছে মাটিতে। উঠে বসেছে সেই মৃত শরীরটা। সেই মৃতদেহের চোখ দুটো লাল, তার মাথার একদিকটাতে ফেটে গিয়ে রক্ত ঝরছে। নীলাভর চোখ গেল পরের পাতায়। সেখানে লেখা আরও কয়েকটা কথা, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, হে মহান প্রভু, আমার বলি গ্রহণ করুন। যারা এই মৃত শরীরে প্রাণ ফেরাতে নিজেদের প্রাণের বলি দিয়েছে তাদের আত্মা গ্রহণ করে তাদের আপনার আজ্ঞাবহ গোলামে পরিণত করুন, যাতে আজীবনকাল তারা আপনার দাসত্ব করতে পারে। তার মানে প্রথমে নিজের হাতের শিরা কেটে মৃত শরীরের মুখে রক্ত ঢেলে দিতে হবে,
সাধক মারা গেলে শয়তান তাকে নরকের পিশাচে পরিণত করবে এবং মৃতদেহকে জাগিয়ে তুলবে। যদিও সেই কাছের মানুষ যার জন্য এত আয়োজন, সে নিজেও আর স্বাভাবিক থাকবে না। সাধক মারা গেলে এইবার সেই মৃত শরীর যে জীবিত হয়ে উঠেছে, সেই সাধকের শরীরের প্রাণ প্রতিষ্ঠা করবে এবং এইভাবে তারা দুজনে অখণ্ড অমরত্বের অভিশাপে দণ্ডিত হয়ে আজীবনকাল শয়তানের সেবা করে যাবে। না সাধকের মুক্তি ঘটবে, না ধারকের। আমি আমি চাই না, আমি চাই না এই অমরত্ব। আমি চাই না ফেরাতে। আমি চাই না। এখানকার শ্মশানের ডোমকে কিছু টাকা দিয়ে গোপনে আমার ছেলেকে দাহ করব এবং শ্রাদ্ধ শান্তি সেরে একেবারে কলকাতা ফিরে যাব। আমায় ফিরে যেতেই হবে। সব কথা জানাতে হবে শ্রুতিকে। তাকে জানাতে হবে এই অভিশপ্ত বইয়ের পাতায় লেখা মন্ত্র মানুষকে সাধারণভাবে ফিরিয়ে আনে না, বরং সেই মানুষ নিজেও হয়ে ওঠে নরকের পিশাচ। সম্ভবত কর্মফলের উপর এই সকল বিভিন্ন প্রকারের ডেমনের রূপ নির্ভর করে। কি মনে হতে কাগজগুলো সযত্নে ভাঁজ করে পকেটে চালান করলো সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক এমন সময় চেয়ারের নিচে উঁচু হয়ে থাকা জলের মাঝে একটা ধারালো পেরেক তার পায়ে ফুটে গেল। নিমেষের মধ্যে সেখান থেকে বেরিয়ে এলো লাল রক্তের ধারা। ফোঁটা ফোঁটা রক্তগুলো জলের ধারায় বইতে লাগলো। জলে ভেসে থাকা মৃত শরীরগুলোর দিকে সেই বইতে থাকা রক্ত একটু একটু করে তাদের মুখে এসে লাগলো। পাটা আবারও তুলে নিয়ে নীলাভ পায়ের সেই কাটা জায়গাটা জমা জলে ধুয়ে নিল। রক্ত পড়া থামছে না কিছুতেই। এদিক ওদিক একবার চেয়ে নিল নীলাভ। হঠাৎ চোখ পড়ল ঘরের মেঝেতে জমা জলে মুখ থুবড়ে পড়ে থাকা লাশের দিকে। লাশটাকে সোজা করে ধরতেই সে দেখতে পেল ফুলে ওঠা লাশের শরীরে পরানো রয়েছে একটা সবুজ রঙের জামা। দ্রুত হাতে জামার বোতামগুলো খুলে নিল সে। এরপর লাশটাকে বসিয়ে তার কাঁধ থেকে ঝুলে পড়া মাংস পচা হাত দুটো খানিক ওপরের দিকে তুলে এক হ্যাঁচকা টানে খুলে নিল তার জামা। জল নিংড়ে সেই জামাটাকে ন্যাকড়ার মতো করে পায়ের ক্ষতস্থানে কোনো মতে বেঁধে নিল সে। ধীরে ধীরে জল কেটে ছলাৎ ছলাৎ শব্দ তুলে বাইরে বেরিয়ে আসতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে ভেসে এলো পাশবিক এক গর্জন। চকিতে ঘাড় ঘুরিয়ে সে দেখতে পেল ঘরের ভেতর থাকা শরীরটার মধ্যে হঠাৎ করেই যেন প্রাণের সঞ্চার ঘটেছে। সে তীব্রভাবে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়েছে। তার ঘাড়টা একদিকে হেলানো, হাত দুটো সামনের দিকে বাড়ানো, শরীরটা খানিক ঝুঁকে পড়েছে তার সামনের দিকে। মুখ দিয়ে এক তীব্র পাশবিক গর্জন করতে করতে এগিয়ে আসছে সে। নীলাভ পকেট থেকে ফ্লেমিং গানটা বের করে তাক করে ধরল তার দিকে। ট্রিগার টানল সে একবার, দুবার, তিনবার। বন্দুকের নলে জল লেগে জ্যাম হয়ে গেছে। সে দ্রুত বেগে দরজা খুলে বাইরে বেরিয়ে প্রাণপণে জলের উপর দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করল, কিন্তু প্রায় কোমর সমান জলে দৌড়ানো সম্ভব নয়। এদিকে বাইরে জমা জলে যেসব লাশগুলো এতক্ষণ ভেসে চলেছিল তাদের মধ্যেও যেন প্রাণের সঞ্চার হয়েছে। সে মনে মনে বলে উঠল, তার মানে ওই মন্ত্র আমার পা কেটে যাওয়া রক্তের ফলে সবই যে মিলে যাচ্ছে। সাধকের রক্ত মৃতদেহের শরীরে প্রাণ সঞ্চার ঘটাতে পারে, তার সাথে ওই মন্ত্র স্বয়ং শয়তানকে জাগিয়ে মৃতদেহের শরীরে আত্মা প্রতিস্থাপন করতে পারে। কিন্তু আমি তো কোনো রিচুয়াল আদৌ পালন করিনি। ইনফ্যাক্ট আমি নিজেও তো বেঁচে আছি। এখানে হচ্ছেটা কি? নেক্রোনমিকানের মতে মৃত শরীর পুনরায় জাগ্রত হয়, সাধকের শরীরের প্রাণ সঞ্চার ঘটায়, কিন্তু আমি তো বেঁচে আছি। না 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 এত 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 সব ভাববার আমার সময় নেই। আমাকে পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। আমার স্ত্রীর সাথে দেখা করতে হবে, তাকে সবটা খুলে বলতে হবে। আমাকে পালাতে হবে, আমাকে শ্রুতির সাথে দেখা করতে হবে। কোনো মতে জলের ওপর শরীরটা টানতে টানতে সে সামনে এগিয়ে চলল। পেছন থেকে হিংস্র গর্জন করতে করতে এগিয়ে আসছে পিশাচের দল। তাদের শরীরের মাংস পচে গিয়ে ফুলে উঠেছে, প্রত্যেকের শরীরে খাদানের শ্রমিকদের পোশাক। এগিয়ে আসছে সেই মহিলাও, যার মুষ্টিবদ্ধ হাত থেকে ছিনিয়ে নিয়েছিল নীলাভ নেক্রোনমিকনের কয়েকটা পাতা। সে যতটা পারে তার চলার গতি বাড়ানোর চেষ্টা করল। কারেন্টের তারটা তখনও চিরিক চিরিক শব্দ করতে করতে জলের ওপর লাফিয়ে উঠছে বারবার। জলের এই অংশটি বিদ্যুৎপৃষ্ট হলেও জলের মাঝে একটা মোটা কাঠের পাটাতন, সম্ভবত কোনো ভারী মই পড়ে থাকায় জলের এই দিকটা তড়িৎ প্রবাহিত হতে পারছে না। কোনো মতে জলের ওপর উঠে নীলাভ টানেলের সামনে এসে দাঁড়ালো।
পরনে থাকা সেফটি জ্যাকেট খুলে নিল সে। এরপর একটা হাতে সেটা জড়িয়ে ধরে ওই ঝুলতে থাকা তার টেনে আনলো নিজের দিকে। আরেকটা হাত দিয়ে সেই কাঠের অংশটিকে দূরে সরিয়ে দিল সে। এইবার এই তার জলে পড়লেই গোটা জলে এই বিদ্যুৎ ছড়িয়ে যাবে। ততক্ষণে নীলাভ এবং ওই জলে ফুলে ওঠা লাশগুলোর মাঝের দূরত্ব আরও কমে এসেছে। তাদের দিকে তাকিয়ে একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে উঠল নীলাভ। এরপর সেই তার আলগোছে ছেড়ে দিল জলের ওপর। মুহূর্তের মধ্যে জলের মাঝে উপস্থিত সকল পিশাচদের শরীর থরথর করে কেঁপে উঠল। একটা বেগুনি রশ্মি এঁকে বেঁকে সকলকে গ্রাস করে নিয়েছে। তারা একই জায়গায় স্থানুবৎ হয়ে দাঁড়িয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে থরথর করে কাঁপতে লাগলো। হাতের মধ্যমা দেখিয়ে একটা কুৎসিত ইঙ্গিত করে নীলাভ বলল, শয়তানের দল, যা, এইবার তোরা নরকে ফিরে যা। এই বলে সে লম্বা টানেলের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ল। ধীরে ধীরে দুই হাতে পায়ে ভর দিয়ে সে সরু পথ ধরে সামনে এগিয়ে যেতে লাগল। অন্ধকারাচ্ছন্ন ঘরটায় কোনো বিজলি বাতির চিহ্ন মাত্র নেই। এটা কোথায় জানে না শ্রুতি। তার সাথে খানিক আগে যে কি ঘটে গেছে, কে ছিল সেই নারী যে তাকে বলল সে নাকি তারই ভবিষ্যৎ রূপ, এই ঘটনা নাকি এই খনিতে আরও বহু শতবার ঘটে গেছে। না, সেসব নিয়ে আর ভেবে লাভ নেই। মাথার ওপরের সিলিং থেকে টুপটুপ করে সুরঙ্গের জমা জল ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। খানিক আগেই লিফটের আলোটাও নিভে গেছে। এদিকে অক্সিজেন মাস্ক সহ গোটা সিলিন্ডারটা সে ফেলে এসেছে সেই ক্যাবিনেটে। এই মুহূর্তে সম্বল লাইটার, কিন্তু এখানে তো বাতাস এমনিতে দূষিত। ফ্লেমিং গানটাও ফেলে এসেছি। এই মুহূর্তে কেউ আমায় আক্রমণ করলে বাধা দেওয়ার মতো কোনো হাতিয়ার আদৌ আমার সাথে নেই। সম্বল শুধুমাত্র এই একটা লাইটার। কিন্তু ধরাবো কি ধরাবো না বুঝতেও তো পারছি না ঠিকভাবে। উফ, কি যে করি! কিন্তু ধরাবো কি ধরাবো না বুঝতেও তো পারছি না ঠিকভাবে। কি যে করি! ওদিকে আমি আমার ছোট্ট সোনাটাকে যে ফেলে এসেছি ওই ঘরটাতে, ভরসা একটাই, সে মৃত মানুষ আরেক মৃত মানুষের ক্ষতি করে না, এটাই যা রক্ষে। কিন্তু ওই চিঠি ও ওই লোকটা যে মৃত অবস্থায় পড়ে রয়েছে সেখানে, তার চেয়েও বড় ব্যাপার চিঠির বক্তব্য। হ্যাঁ, আমি নিজের প্রতিমকে ছাদের ওপর থেকে কোলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সে তোমার স্বামীর উপর রাগ করে। আমার বিশ্বাস ছিল যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সে। কি যেন নাম মেয়েটার, হর্সটেল করা চুল, সবসময় ছোট ছোট জামা কাপড় পরে আমার স্বামীর গায়ে ঢলে ঢলে গল্প করতে আসে। ও হ্যাঁ, নীলাঞ্জনা। ওকে দেখলে আমার সারা শরীর রিরি করে চলে যেত। রাতে আমি ঘুমিয়ে গেলে ফোনে গুজগুজ ফুসফুস, এত কিসের কথা তাই? এই নিয়ে তো নিত্য অশান্তি, আর তার জেরেই তো। কথাগুলো শেষ হলো না তার। ঠিক এমন সময় ঠুং ঠুং শব্দ করতে করতে সুরঙ্গের জলে পা ফেলতে ফেলতে কেউ যেন এগিয়ে আসছে তারই দিকে। অন্ধকার হাতড়ে একটা ধসে পড়া ধ্বংসস্তূপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল শ্রুতি। আওয়াজটা ধীরে ধীরে আরও বেড়ে চলেছে। সে আগুন জ্বালতে পারছে না, এদিকে লাইটার জ্বললে তাকে দেখতে পেয়ে যাবে। লোকটা দাঁড়িয়ে পড়েছে, একটা কালো অবয়ব, মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখে চলেছে সে। অন্ধকার হাতড়ে কি যেন খুঁজে চলেছে। তার হাতে ধরা রয়েছে কোনো এক শক্ত ধাতব কোনো বস্তু। বাতাসে নাক টেনে কি যেন শুঁকল সে। সেই ধাতব বস্তুটি দিয়ে জমা জলের ওপর আওয়াজ করতে করতে সে এগিয়ে যেতে লাগলো সেই ধ্বংসস্তূপের দিকে। সেই ধ্বংসস্তূপের আড়াল থেকে একবার মুখটা সামান্য বাড়িয়ে দেখার চেষ্টা করলো তাকে, কিন্তু বিধি বাম। অন্ধকার এতটাই গভীর যে অবয়বটুকু ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। হাতে ধরে থাকা ধাতব অংশটি দিয়ে একবার জমে থাকা দেওয়াল থেকে খসে পড়া মাটির স্তূপের গায়ে দুবার টোকা দিল সে। শ্রুতির মুখ থেকে ভয় একটা অস্পষ্ট গোঙানি বেরোতে যাচ্ছিল, কিন্তু নিজের হাত দুটো দিয়ে নিজের মুখটা শক্ত করে চেপে ধরে সেই আওয়াজ থামালো সে। নিশ্চিন্ত হয়ে এবার সেই অবয়ব পেছনে ঘুরল। সেটা খানিক খুঁড়িয়ে হাঁটছে বলে মনে হলো শ্রুতির। এরপর সে একইভাবে বৃষ্টির জলে পা ফেলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শ্রুতি। না, আপাতত বিপদ কেটে গেছে। সে ওই ধ্বংসস্তূপের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, পিশাচটা আমায় দেখতে পাইনি,
পেলে এই মুহূর্তে তার আক্রমণ প্রতিহত করার কোনো ক্ষমতা আমার ছিল না। রেডিওতে নীলাভ বার্তা পাঠিয়েছিল, এখান থেকে খানিকটা দূরে একটা টানেল রয়েছে, ওর মধ্যে দিয়ে আরও 2000 ফুট নিচে যাওয়া যায়। সাধারণত আগে লিফট করেই যাওয়া যেত, কিন্তু এখন লিফটে পাওয়া সাপ্লাই থাকলেও যাওয়া সম্ভব নয়, কারণ এই জায়গাটার মূল প্রবেশপথ 30 বছর আগেই ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সেই টানেল খুঁজে পাবো কি করে? আলো আলো চাই, যা হয় হোক, আমি লাইটার জ্বালাতেই হবে। পকেট থেকে লাইটার বের করতে গিয়ে সিগারেটের প্যাকেট বেরিয়ে এলো। ইদানিং এইসব অশান্তির জেরে একটু একটু করে শ্রুতি চেন স্মোকারে পরিণত হচ্ছিল। খপ করে এক হাতে প্যাকেটটা ধরে সে পকেটে পুরে দিল, নইলে এক্ষুনি জলে পড়ে যেত। দপদপ করে কাঁপতে থাকা লাইটারের আলো বিস্তীর্ণ সুরঙ্গ পথের সামান্য আলোকিত করেছে। ধীরে ধীরে সে এগিয়ে যেতে লাগলো টানেলের দিকে। বাঁদিকে একটা মোড় নিতেই শ্রুতি দেখতে পেল লম্বা পাইপের মতো নল নিচে চলে গেছে। তাহলে এটাই সেই টানেল, বলা ভালো গ্যাস টানেল। এর মধ্যে দিয়ে নিচে গেল কি করে নীলাভ? না, সাহস আছে মানতে হবে। এখনো কি নীলাভ ওখানেই রয়েছে? হয়তো হয়তো আমার জন্য অপেক্ষা করছে। শরীরটা খানিকটা ঝুঁকিয়ে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল টানেলের ভেতর দিয়ে। যাওয়ার সময় পাইপের গায়ে ধাক্কা লেগে টুংটাং শব্দ হতে লাগলো। যতই ভেতরে যাচ্ছে জমাট বাঁধা অন্ধকারটা যেন আরও গাঢ় হচ্ছে। হঠাৎ চ্যাটচ্যাটে কোনো একটা তরলে তার হাত পড়ল। অন্ধকারই হাতের তালু নাকের কাছে এনে একবার শুঁকে নিল শ্রুতি। কেমন যেন আষ্টে একটা গন্ধ। কোনো মতে হাত গুলিয়ে পকেট থেকে লাইটারটা জ্বালিয়ে ধরল সে। রক্ত! এ যে রক্ত! তবে তবে 30 বছর আগেকার কারোর হলে তো সেটা জমাট বেঁধে কালচে হয়ে যেত। এটা তো সদ্য কোনো ক্ষতস্থান থেকে ঝরে পড়া রক্তের ফোঁটা। কথাগুলো বলে সে লাইটারের স্বল্প আলোতে দেখতে পেল সারা টানেল জুড়েই জায়গায় জায়গায় পড়ে রয়েছে রক্তের ছিটে। সে আবারও বলে উঠল, তাহলে কি নীলাভ আহত? সে কি টানেলে ঢোকার মুখে ওই পিশাচগুলোর দ্বারা আক্রান্ত হয়েছিল, নাকি আমি আসার আগে সে বেরিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে? না, একবার তো চেষ্টা করে দেখতেই হচ্ছে। লাইটারটা বন্ধ করে আবারও সে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল টানেলের ভেতর দিয়ে। খানিকটা দূর এগিয়ে যেতেই সে দেখতে পেল এখানে টানেলের শেষ হয়েছে। সম্ভবত এই সুড়ঙ্গের শেষেও এমনই এক টানেল রয়েছে। সে এবার টানেলের বাইরে বেরিয়ে এলো। মাটিতে পা রাখতেই যখন সে আবারও লাইটার জ্বালালো, যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। সে দেখতে পেল এখানে প্রায় কোমর অবধি জল। সেই জলের ওপর থপ থপ শব্দ করতে করতে 2 হাত সামনে বেরিয়ে ভেঁটে চলেছে বেশ কিছু জলে পচে ফুলে ওঠা লাশ। তাদের সারা শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ। সাথে সাথে লাইটারটা বন্ধ করে দিল সে। ধীরে ধীরে এক পা করে আবারও টানেলের দিকে পিছিয়ে আসতে গেল শ্রুতি। এবার ঠিক তক্ষুনি পাইপের একটি অংশে মাথায় আঘাত লাগলো শ্রুতির। মুখ দিয়ে অস্ফুটে একটা মৃদু আর্তনাদ বেরিয়ে আসতেই সমস্ত নরভক্ষকের দল একসাথে ঘুরে দাঁড়ালো তার দিকে। তাদের পরনে খাদানের শ্রমিকদের পোশাক। তারা সমস্বরে এক তীব্র পাশবিক হুঙ্কার ছেড়ে এগিয়ে এলো শ্রুতির দিকে। টানেলের মুখ মাথার খানিকটা উঁচুতে রয়েছে। সে আর দেরি করল না, 2 হাতে টানেলের পাইপের মুখ দিয়ে ঝুলে পড়ল শূন্যে। এদিকে ততক্ষণে পিশাচদের মধ্যে একজন শ্রুতির পা দুটো চেপে ধরেছে। সে তাকে টেনে নিচে নামাতে চাইছে। শ্রুতি পেছনের পা দিয়ে সজোরে একটা লাথি কষায় কোনো ক্রমে শরীরটাকে টেনে ওপরে তুলে হাঁপাতে লাগলো। লাইটারটা তখনও পকেটে ছিল তার। কাঁপা কাঁপা হাতে সেটা জ্বালতে সে দেখতে পেল একে একে হিংস্র নরপিশাচদের পচা গলা দেহ পাশবিক গর্জন করতে করতে পাইপ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। সে ধীরে ধীরে টানেলের পাইপ বেয়ে হামাগুড়ি দিয়ে আরও খানিকটা ভেতরের দিকে এগিয়ে গেল। পেছনে ফেরার মতো জায়গা অবশিষ্ট নেই। উপায় একটাই, হাত পা মেলে শরীরটাকে কোনো মতে ঘুরিয়ে দেখা। একদিকে শ্রুতি পিশাচদের ভয় আবারও পুরনো সুড়ঙ্গে ফেরার উদ্যোগ নিয়েছে। ওদিকে নীলাভর দগদগে ঘাতে ইতিমধ্যে জল লেগে সেপটিক হতে শুরু করেছে। একটা পা টানতে টানতে সে কোনো মতে নিজের ক্লান্ত শরীরটা এগিয়ে নিয়ে চলেছে সেই ক্যাবিনেটের দিকে, যেখানে তার স্ত্রী এবং মৃত সন্তানকে রেখে এসেছিল। তবে এরা কেউ জানে না যে তাদের মৃত্যু যে স্বয়ং শয়তান বহু আগেই স্থির করে রেখেছে। এই মুহূর্তে যা যা ঘটছে সবই যে কর্মচক্রের খেলা মাত্র।
আজ তারা আবারও মারা যাবে, তবে পিশাচদের হাতে নয়, বরং তাদের নিজেদের মৃত্যুর জন্য দায়ী হবে তারা নিজেরাই। একদিকে টানেলের মধ্যে ফেঁসে থাকা শ্রুতি, যে কিনা একজন খুনি, যাকে মা বলে ডাকতেও ঘৃণাবোধ হয়। অন্যদিকে শোকগ্রস্ত বাবা, যে কলকাতা থেকে এত দূর ছুটে এসেছে শুধুমাত্র তার মৃত ছেলের শরীরে প্রাণ ফেরাতে। ক্যাবিনেটের দরজাটা ঠেলে ভেতরে ঢুকল নীলাভ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বহু জায়গায়। পুরনো লিফটটি মৃতবৎ এই মৃত্যুর জগতে সকল ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে। ঘরে আলো নেই বটে, তবে মাটিতে পড়ে রয়েছে একটা গোল হলুদ রঙের ধাতব টুপি, যার মাথার ওপর লাগানো রয়েছে ফ্ল্যাশ লাইট। গোল ধাতব টুপিটা মাটি থেকে তুলে টেবিলের ওপর রাখল নীলাভ। সামান্য আলোয় চোখে পড়ল অক্সিজেনের গ্যাস সিলিন্ডারটাও পড়ে রয়েছে। লোহার দরজাতে কেউ যেন ফ্লেমিং গান থেকে গুলি ছুঁড়েছিল, সেখানে পোড়ার দাগ স্পষ্ট। নীলাভ বলে উঠল, আশ্চর্য, খানিক্ষণ আগেও যখন শ্রুতির সাথে কথা হলো তখন তো সেও এখানেই ছিল। মেয়েটা গেল কোথায়? রেডিওতে বলা তার শেষ কথাগুলো অস্পষ্ট ঠিক ছিল ঠিকই, তাই ঠিক মতো শুনতে পাইনি আমি। শুধু একটা গুলির শব্দ এবং তার সাথে একটা পৈশাচিক আর্তনাদ, ব্যাস অতটুকুই। তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে বেশিক্ষণ থাকা তো সম্ভব না। মাটিতে ঝুঁকে পড়ে অক্সিজেন সিলিন্ডারের সাথে লাগানো মাস্কটা মুখে চেপে ধরে খানিক্ষণ প্রাণ ভরে অক্সিজেন নিয়ে নিল নীলাভ। মাটিতে পড়ে রয়েছে একটা স্যুটকেস। দ্রুত হাতে সেটা খুলে নিল সে। সেখানে শুয়ে রয়েছে একটা ছোট ছেলে। হাত দুটো বুকের কাছে জড়ো করা তার। মাথার ব্যান্ডেজ থেকে জমাট বাঁধা কালো রক্ত গালের কাছে এসে তাদের গতি রুদ্ধ করেছে। ছেলেটার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিয়ে নীলাভ বলে উঠল, আমাদের এখান থেকে বেরোনোর সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। তোর শরীরে এখন শয়তানকে চালনা করে প্রাণ ফেরালে নিজেকে বলি দিতে হবে। তাও রক্ষে নেই রে বাবা, তাতেও আমাদের রক্ষে নেই। তারপর তুই আর আমাদের সেই ছোট্ট প্রীতম থাকবি না রে। তুই হয়ে উঠবি অন্ধকারের এক ভয়ানক দানব। তুই জেগে উঠলে এই একই স্যাটেনকে রিচুয়ালের মাধ্যমে তুই আমাকে জাগিয়ে তুলবি। আমিও হয়ে উঠবো এই পিশাচদের একজন। তাই থাক, বুঝলি? তুই সযত্নে বাক্সবন্দি থাক। আমি বিদায় নিচ্ছি। তোর মা কোথায় আমি জানি না। আমার চলার শক্তি নেই, সহ্য করার সমস্ত ক্ষমতা আমি হারিয়েছি। আর তাই এই কাহিনীর শেষ দৃশ্য দেখার আগেই এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে রে বাবা। পরের জন্মে যদি দেখা হয়, এই তোর মনে পড়বে আমার, মনে পড়বে আমার। টপ টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে এলো নীলাভর চিবুক বেয়ে। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। টেবিলে একটা ডায়েরি পড়ে রয়েছে, সেটা খুলে দেখল নীলাভ। জিনিসটা ডায়েরি হলেও সেখানে কোনো দিনলিপি লেখা নেই। সেটা একটা লগ বুকের মতো। সেখানে শ্রমিক সহ তামার খনির গোটা ইউনিটের নাম, কাজের পদ, কাজের দিন এবং মজুরির বিবরণী নথিভুক্ত রয়েছে। ডায়েরির শেষের দিকের কয়েকটা পাতায় কিছু লেখা হয়ে ওঠেনি। সেখান থেকে একটা পাতা ছিঁড়ে নিল নীলাভ। টেবিলের ওপর একটি পুরনো ফাউন্টেন পেন পড়ে রয়েছে। হাতে নিয়ে দুবার ঝাড়া দিয়ে টেবিলে কাগজটা রেখে খসখস শব্দে লিখে চলল কয়েকটা কথা। তার ক্ষতস্থান থেকে ক্রমাগত ঝরে পড়ছে রক্ত। শরীরটা হঠাৎ টাল খেয়ে মাটিতে পড়ে গেল নীলাভর। দেহটা আছড়ে পড়ল ঘরের কোণে থাকা আলমারির সামনে। কয়েক ঘন্টা তার শরীরে এক ফোঁটা জলও পড়েনি। ক্লান্তিতে 2 চোখ বুজে আসছে তার। তবে একটা অদ্ভুত বিষয়, খানিক আগে যখন শ্রুতি এই ঘরে ছিল, ঘরের কোণে একটা লাশ সে পড়ে থাকতে দেখেছিল, কিন্তু সময়ের খেলায় যে এই ঘরটা যেন রাতারাতি নিজের ভোল পাল্টে ফেলেছে। এই যে লাশের জায়গায় ঠিক একইভাবে বসে রয়েছে নীলাভ। বাক্সবন্দি ছেলেকে উদ্দেশ্য করে সে বলল, আমি চললাম, আমি বিদায় নিলাম রে। পিশাচদের হাতে মরার থেকে বন্দি দশায় দম বন্ধ হয়ে মরার অনেক অনেক ভালো, অনেক 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 ভালো, অনেক ভালো।
পকেট থেকে ফ্লেমিং গান বের করে মাথায় তাক করল সে। তার চোখ দুটো বুজে এলো। ধীরে এগিয়ে ট্রিগারে একটা ছোট্ট চাপ, আর তারপর এক ঝাঁক গরম আগুনের গোলা বেরিয়ে এসে তার মাথাটা এফোড় ওফোড় করে দিয়ে চলে গেল। ধীরে ধীরে নীলাভর শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে পরিণত হতে লাগলো এক প্রাচীন কঙ্কালে। যেন এটা কোনো সদ্য মরা লাশ নয়, বরং তার মৃত্যু হয়েছে বর্তমান সময়ের বহু বহু আগে। টানেলের মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসতে চলেছে শ্রুতি। পেছন থেকে তখনও ভেসে আসছে হিংস্র গর্জন। শ্রুতির কনুই এবং হাঁটু এতক্ষণ ধরে হামাগুড়ি দেওয়ার ফলে ছাল উঠে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। দাঁতে দাঁত ঘষে সে আপন মনে বলে উঠল, আমার ছেলেকে আমি মেরেছি, ফেরাবো আমি আজও তীব্র আত্মগ্লানিতে ভুগছি। ভুলটা যখন আমার, তাহলে এটাকে শুধরে নেবার দায়িত্বও আমারই। টানেলের শেষ প্রান্তে এসে একটা লাফ দিল শ্রুতি। শরীরটা ধপ করে মাটিতে পড়ল। মাটি থেকে উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে সে অন্ধকারে পা টিপে টিপে অতি সন্তর্পণে ধীরে ধীরে এগিয়ে চলল সেই ক্যাবিনেটের দিকে। লিফট থেকে সোজা এগিয়ে গেলে প্রথম ঘরটাতে তারা আশ্রয় নিয়েছিল। পকেট থেকে লাইটার বের করে ধরালো সে। পিশাচগুলো আর আশেপাশে চোখে পড়ছে না তার। খানিক দূর এগিয়ে প্রথম ক্যাবিনেটের দরজা খুলে সে ভেতরে ঢুকল। দৃশ্যগুলো এখনো একই রকম আছে। সেই বাক্সবন্দি ছেলের লাশ, মাটিতে পড়ে থাকা এক অস্থিচর্মসার শরীর, তার পাশে খানিক আগে সেই পিশাচিনীকে গুলি ছুঁড়ে যে ফ্লেমিং গান ফেলে গিয়েছিল সেটাও একইভাবে কাত হয়ে পড়ে রয়েছে। দরজাটা বন্ধ করে সে মাটিতে ধপ করে বসে পড়ল। কোথায় নীলাভ? সে তো এখানে আসেনি, আমি তো দেখতে পাচ্ছি না তাকে। ওইদিকে নিচের খাদানে গিয়ে যে খুঁজে নেব, তারও তো উপায় নেই। এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ শ্রুতির চোখ গিয়ে পড়ল লাশের হাতে মুঠো করে থাকা কাগজগুলোর ওপর। আরে, এগুলোর কথা তো ভুলতেই বসেছিলাম আমি। কথাগুলো বলে সে এগিয়ে গেল লাশটার দিকে। তার হাত থেকে কাগজগুলো নিয়ে সে ভালোভাবে দেখতে লাগলো। সেখানে একটা মন্ত্র এবং ছবির আকারে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। সবকটা পাতা পড়ে তার দুই চোখে খেলে গেল রহস্যময় ঝিলিক। সুটকেসটা খুলে প্রীতমের শরীরটাকে বাইরে বের করে আনলো সে। ঘরের বাইরে তখন জমে থাকা জলে টুপটাপ শব্দ করতে করতে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে সুড়ঙ্গের ছাদ থেকে। এরপর লোহার আলমারির এক প্রান্তের ধারালো অংশতে হাতের কবজি রেখে চোখ বন্ধ করে হাতটা টেনে নিল শ্রুতি। মুহূর্তের মধ্যে জায়গাটা লাল রক্তে ভরে গেছে। সে ছুটে গেল তার মৃত সন্তানের দিকে। তার মুখের সামনে কাটা অংশটা চেপে ধরে ফোঁটা ফোঁটা রক্ত ঢেলে দিল তার মুখে। দুই হাত শূন্যে তুলে বিড়বিড় করে পড়তে লাগলো, ও লর্ড, মাই beloved devil, in the name of darkness I am going to sacrifice my soul and awaking the demon of death who can guide me through to get into the hell. Oh Lord, give me the power so that I can survive you more. Please granted me as your slave and make me beloved person, my son, who has lost his way of coming back. Please, my Lord. শরীর থেকে ইতিমধ্যে বেশ খানিকটা রক্ত বেরিয়ে এসেছে শ্রুতির। ধীরে ধীরে তার শরীরটা নেতিয়ে পড়ল মাটিতে। ঝাপসা দুই চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য, এক অদ্ভুত পৈশাচিক দৃশ্য। বাক্সের ভেতর থেকে উঠে বসেছে প্রীতমের ছোট্ট শরীরটা। তার সারা শরীর অদ্ভুতভাবে ফ্যাকাশে আর রক্তশূন্য, দুই চোখের মণি সাদা। ধীরে ধীরে বাক্সের বাইরে ছোট্ট দুটো হাত রাখল সে। প্রীতমের শরীরটা বুকে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। খানিক আগে বলা সেই মন্ত্র 3 বার উচ্চারিত হলো তার কণ্ঠ থেকে। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল শ্রুতির শরীরে। তার শরীর থেকে গলে গলে পড়ছে মাংসের স্তূপ। জলে ডুবে পচন ধরা মৃত শরীরে পরিণত হতে লাগলো শ্রুতি। মাটি থেকে উঠে বসল সে। আলমারির সামনে শুয়ে থাকা নীলাভর দিকে তাকে একবার মুচকি হেসে নিল সে। Such a poor man. না পারলো নিজের স্ত্রীকে বাঁচাতে, না ছেলেকে, আর না নিজেকে। প্রীতমের পচা গলা শরীরটাকে বুকে জড়িয়ে ধরল শ্রুতির পরিবর্তিত রূপ। এক ক্রন্দনরত পিশাচিনী, লাল অরুণা, এক সন্দেহবাতিক স্ত্রী, এক খুনি মা যাকে শয়তান দিয়েছে অমরত্বের বরদান। এরপর এক বুক ফাটা কান্না কেঁদে উঠল সে।
সুড়ঙ্গের দেওয়ালে ধাক্কা খেতে খেতে সেই কান্না মিলিয়ে গেল অতল গহ্বরে। বেচারি ঘর থেকে পালানোর পর তার অসুস্থ স্বামীকে অন্ধকারে দেখে পিশাচ বলে ঠাউরেছিল। তখন যেন নীলাভ পালানোর সময় শাবলটা ফেলে রেখে গিয়েছিল মাটিতে। টানেল থেকে বেরোনোর পর সেটি খুঁজে পেয়েছিল এবং আত্মরক্ষার খাতিরে তুলে নিয়েছিল হাতে। তাদের কেউ খাদানের ভেতর থাকা পিশাচ মারেনি, বরং তারা নিজেদের মৃত্যুর জন্য নিজেরাই দায়ী। কান্নার দমকে মুহূর্তে মুহূর্তে কেঁপে উঠছে সুড়ঙ্গের মাটি। একটা লিফট ঘটাং ঘটাং শব্দ করতে করতে আবারও নিচে নেমে আসছে। লিফটের ভেতরে একজন পুরুষ এবং একজন মহিলা। তাদের মাঝে পড়ে রয়েছে একটা সুটকেস, তাদের পিঠে অক্সিজেনের মাস্ক, পিঠে গ্যাস সিলিন্ডার। তারা জানে না ভবিষ্যতে তারা মৃত, তারা জানে না আবারও তাদের সাথে শয়তান খেলতে চলেছে মৃত্যুর খেলা। এ বড় মজার খেলা। এই আছে, এই নেই। এই পরিত্যক্ত তামার খনিতে ছোট্ট প্রীতম, নীলাভ, শ্রুতি সহ 400 জন শ্রমিক, সকলেই যে মৃত। তাদের প্রথমে জাগিয়ে তুলেছিল অরুণ মুন্ডার স্ত্রী বিলাসী, এরপর নীলাভ নিজে এবং তারপর শ্রুতি নিজে। ওই যে দেখতে পাচ্ছেন, তারা আবারও ফিরে আসছে তাদের একমাত্র ছেলের প্রাণ ফেরাতে। শুনতে পাচ্ছেন শ্রুতির গলা? হ্যাঁ, সে বলে চলেছে, ওই যে শুনতে পাচ্ছ কান্নার আওয়াজ? আমি বলেছিলাম নীলাভ, এখানে এমন কিছু রয়েছে যা অতিপ্রাকৃত, যা অস্বাভাবিক। ওইদিকে তারই ভবিষ্যৎ সদ্য জেগে ওঠা ছেলের পচা গলা শরীরটা বুকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে। এ অভিশাপের কান্না, আত্মগ্লানির কান্না। সে জানে তাদের অতীত আবারও ফিরে এসেছে, জানে এরপর কি কি ঘটতে চলেছে। নেক্রোনমিকনের বইয়ের পাতাগুলো, যেগুলোতে লাল রক্ত দিয়ে লেখা ছিল মৃত শরীরে প্রাণ ফিরিয়ে আনার কথা, সেখান থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। আপনিও কি চান পাতাগুলো পেতে? তাহলে একটিবার ঘুরে আসুন না ঘাটশিলার সেই অভিশপ্ত তামার খনিতে। হ্যাঁ, হতে পারে আপনি সেই পাতাগুলো সংগ্রহ করে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেন, কিংবা সময় চক্রে আটকে পড়ে পরিণত হলেন এক ভয়ঙ্কর দানবে। হ্যাঁ।